গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় আংশিক সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে তারা। পাশাপাশি নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথাও জানিয়েছে সংগঠনটি। এরপরই ইসরায়েলকে অবিলম্বে গাজায় হামলা বন্ধ করতে বলেছেন ট্রাম্প। এই পরিকল্পনায় সহায়তা করার জন্য আরব দেশগুলোর প্রতি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে হামাসের প্রস্তাবে সাড়া দেয়াকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, আরব ও পশ্চিমা বিভিন্ন দেশ। শারমিন শ্রাবণের রিপোর্ট। গাজা যুদ্ধ বন্ধের অগ্রগতি নিয়ে অবশেষে একটু হলেও আশার আলো দেখা যাচ্ছে। গাজায় শান্তি ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রস্তাবে আংশিক সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। টেলিগ্রামে দেওয়া সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ওই প্রস্তাবে উল্লেখিত বন্দি বিনিময় প্রক্রিয়া মেনে জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে হামাস। মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানায় সংগঠনটি। একই সঙ্গে গাজার প্রশাসন নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের কথাও জানিয়েছে হামাস। হামাসের বিবৃতির পরে ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ধন্যবাদ জানিয়েছেন মধ্যস্থতাকারী আরব দেশগুলোকেও। আমি সেই সব দেশকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে এই কাজটি করতে সাহায্য করেছে। কাতার, তুরস্ক, সৌদি আরব, মিশর, জর্ডান এবং আরো অনেক দেশ। এটি একটি বড় দিন। দেখা যাক সবকিছু শেষ পর্যন্ত কিভাবে পরিণতি ঘটে। আমরা এটি অর্জনের খুব কাছাকাছি। হামাসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, আরব ও পশ্চিমা দেশগুলো। প্রেসিডেন্ট ট্রাম্প ও মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানিয়ে এক্সে পোস্ট করেছেন যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। এদিকে ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েল প্রস্তুত বলে জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। তেল আবিব জানায়, যুদ্ধের অবসান ঘটাতে এবং ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরায়েলের নীতি অনুযায়ী কাজ চালিয়ে যেতে তারা সব ধরনের সহযোগিতা করবে। তবে বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের গাজায় বোমাবর্ষণ অবিলম্বে বন্ধের আহ্বানের বিষয়টি উল্লেখ করা হয়নি। যদিও এত আলোচনার মধ্যেও থেমে নেই গাজা ইসরায়েলি হামলা। ২৪ ঘণ্টা ইসরায়েলি হামলায় গাজা সিটি সহ পুরো উপত্যকায় নিহত হয়েছে আরও ৭২ ফিলিস্তিনি। শারমিন শ্রাবণী, ৭১। ট্রাম্পের প্রস্তাবে রাজি হয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে হামাস, এমন মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা। বলছেন, আরব দেশগুলোকে সাথে নিয়ে ট্রাম্পের সাথে পরবর্তী আলোচনার ক্ষেত্রে কৌশলী হতে হবে হামাসকে। তবেই শান্তিপূর্ণ সমাধান আসতে পারে। বিস্তারিত রিপোর্টে। ট্রাম্পের প্রস্তাবে রাজি হওয়ায় হামাসের প্রশংসায় ভাসছেন মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইসরায়েল ফিলিস্তিন বিষয়ক বিশ্লেষক আমজাদ ইরাকি বলেছেন, এখন পর্যন্ত বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নিয়েছে হামাস, তবে ভবিষ্যৎ আলোচনায় আরও কৌশলী হতে হবে তাদের। হামাস হ্যাঁ বলে বরং একটি বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নিয়েছে। এভাবে তারা নেতানিয়াহু এবং আরব রাষ্ট্রগুলোর দিকে সিদ্ধান্ত ঠেলে দিয়েছে। হামাস আসলে বলেছে তারা যুদ্ধবিরতির কিছু শর্তের সাথে একমত। তারা শুধু জিম্মিদের মুক্তির বিষয়ে রাজি হয়েছে। এর পরের আলোচনাগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু হামাস নয়, ফিলিস্তিনিদের জন্য গুরুত্বপূর্ণ পরবর্তী আলোচনা। সেই আলোচনায় হামাসকে অনেক কৌশলী হতে হবে। আমি মনে করি এখন অনেকটাই উদ্বেগ কাটবে, কারণ হামাস যদি সরাসরি না বলে দিত, তাহলে মূলত ইসরায়েলকে আরো বেশি হামলার সুযোগ দিত। পরবর্তীতে ইসরায়েল ও তার মিত্রদের সাথে সমঝোতায় আরব দেশগুলোর ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই বিশ্লেষক। আমি মনে করি মধ্যস্থতার প্রশ্নে আরব রাষ্ট্রগুলি খুবই গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত যুদ্ধবিরতি আলোচনা এবং গাজার পরবর্তী প্রশাসনের বিষয়ে ওয়াশিংটন ডিসিকে নিজের মতো পরিচালনা করেছে নেতানিয়াহু সরকার। আশা করা যাচ্ছে আরব রাষ্ট্র, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলগুলো এর বিপরীতমুখী একটা শক্তি হবার চেষ্টা করবে। কিছু ক্ষেত্রে সেদিকেই পরিস্থিতি যাচ্ছে। আরব রাষ্ট্রগুলো নিজেরাই ট্রাম্পের সামনে আরো স্পষ্টভাবে নিজেদের জাহির করার চেষ্টা করছে, আর তা করছে মূলত ইরানের বিরুদ্ধে শক্তি তৈরি করতে। ট্রাম্পের প্রস্তাবের আংশিক অংশে একমত হওয়ায় হামাসের বক্তব্যকে ক্লাসিক কিন্তু সহ হ্যাঁ বলে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। আফসানা শাওন, ৭১। এ বিষয়ে আরো আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর আনিসুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি বিশ্বযোগে। ডক্টর আনিসুর রহমান, এই যে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে হামাস
কিছু শর্তে রাজি হয়েছে ট্রাম্পের 20 দফা প্রস্তাবের। এই যে বিনিময়, এক্ষেত্রে হামাসের কি কি দাবি আসতে পারে আপনার কি মনে হয়? জি, আপনাকে ধন্যবাদ। 7 অক্টোবর 2023 সাল থেকে গাজায় যে নৃশংস একটি মানবতা বিরোধী হত্যাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল, তার বিপরীতে ট্রাম্পের আজকের 20 দফা বা 20 পয়েন্টস ইজ এ গুড সিগন্যাল ফর সলভিং দ্য ক্রাইসিস। এই ক্রাইসিসটি সলভ করার জন্য এই 20টি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভালো দিকটা হলো যে হামাস এইটাকে আংশিকভাবে আপনার হলো যে অ্যাকসেপ্ট করেছে। অ্যাকসেপ্টেন্সের প্রথম যে বিষয়টি সেটা হলো যে প্যালেস্টাইন এই গোষ্ঠীর কাছে যে সমস্ত ইসরায়েলের বন্দী আছে তাদেরকে মুক্তি দিতে হবে বা মুক্তি দেওয়ার একটা শর্ত আছে এবং সেখানে তারা সম্মত হয়েছে। কিন্তু আদার্স যে সমস্ত পয়েন্টসগুলো আছে সেগুলো কিন্তু আনসলভিং এবং সেই পয়েন্টসগুলোর কি ধরনের আপনার হলো যে রেসপন্স হবে সেটা আমাদের দেখতে হবে এবং ওয়েট করতে হবে। এর মধ্যে বেশ কিছু পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে আর্মস ইস্যুসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে আপনার প্যালেস্টাইন সশস্ত্র সংগঠনটি আপনার হলো যে আর্মস এর ব্যাপার আছে এবং তারা এই ইস্যুতে কি ধরনের পলিসি মেকিং করবে। দ্বিতীয়ত হলো যে এখানে একটি ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠা করার জন্য প্রস্তাব আছে, যে ইন্টারন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে একটা প্রস্তাব আছে। এই সমস্ত বিষয়গুলোতে আপনার হলো যে এই কি ধরনের রেসপন্স করবে বুথ সাইড, এটা আপনার হলো দেখার বিষয়। যেই প্রসঙ্গটি আপনি টানলেন যে একটা ইন্টারিম প্রশাসন গঠনের কথা বলা হয়েছে, যেটি ট্রাম্পের প্রস্তাব, সেটি হচ্ছে যে টনি ব্লেয়ার থাকবেন সেই প্রশাসনে এবং সেটি সভাপতিত্ব করবেন ট্রাম্প নিজে। এই প্রস্তাবে এরই মধ্যে হামাস কিন্তু বলেছে যে তারা পশ্চিমা শক্তির কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি নয়। তারা যেটি প্রস্তাব করছে সেটি হচ্ছে যে ফিলিস্তিনের যারা প্রতিনিধিত্ব করবে এবং তারাই ঠিক করে দেবেন, ফিলিস্তিনের মানুষ ঠিক করে দেবেন কারা ইন্টারিম গভর্নমেন্টে বা ইন্টারিম প্রশাসনে সেখানে থাকবেন। এই প্রস্তাবটি হামাসের। এক্ষেত্রে এই যে দ্বন্দ্ব দুই পক্ষের প্রস্তাবে, সেক্ষেত্রে সমঝোতার কোনো সুযোগ আছে বলে কি আপনার মনে হয়? না, আপনি এটা যথার্থ বলেছেন। হামাস একটি স্বাধীনতাকামী সংগঠন। আসলে বেসিক্যালি তারা প্যালেস্টাইনকে ফ্রি করতে চায়, মুক্তি করতে চায়, স্বাধীনতা চায়। এখন ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যে প্রস্তাবটা দেওয়া হয়েছে যে আপনার হলো পশ্চিমাদের দ্বারা প্রতিষ্ঠিত একটি ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্টকে হামাস অ্যাকসেপ্ট করবে না এবং আরব বিশ্বও যেটা মনে হচ্ছে যে এটা অ্যাকসেপ্ট করবে না। কারণ আরব নেতাদের সাথে ডোনাল্ড ট্রাম্পের যে কথা হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের যে 20 পয়েন্ট, এটা নিয়ে কিন্তু একটা ডিবেট ইতিমধ্যে শুরু হয়েছে এবং আরব নেতাদেরকে অ্যাপ্রোচিং এমন যে আমাদের সাথে যে সমস্ত বিষয়গুলোতে কথা হয়েছে, ট্রাম্প কিন্তু 20 পয়েন্টের মধ্যে আবার ডিফারেন্ট কথা বলেছেন। সুতরাং এগুলোতে কিন্তু অনেক প্রশ্ন থেকে যাচ্ছে এবং এটা ধরে নিতে পারেন যে এই ইন্টারিম গভর্নমেন্টটা যদি লিড বাই প্যালেস্টাইনিয়ান পিপল, নট লিড বাই হামাসদের দ্বারা নিয়ন্ত্রিত না, বাট প্যালেস্টাইনিয়ান পিপল দ্বারা ব্যুরোক্রেট এবং সিভিল সোসাইটির দ্বারা যদি নিয়ন্ত্রিত সরকার হয়, সেক্ষেত্রে হামাস এই সরকারটাকে স্বাগত জানাবে বলে ধারণা করা যায়। কিন্তু ওয়েস্টার্ন প্যাক্ট ইন্টারিম গভর্নমেন্টকে হামাস সেই অর্থে অ্যাকসেপ্ট করবে না। আরেকটা বিষয় হলো হামাসের যে ধরেন আর্ম পলিসিটা আছে, হামাস তো একটি সশস্ত্র সংগঠন, সুতরাং এখানে হামাসের সাথে ওয়েস্টার্নদের ডিলিংটা কেমন হবে, আর্মস পলিসিটা কেমন হবে, এটা নিয়েও কিন্তু আমাদের একটা ডিবেট বা একটা সংশয় থেকে যাচ্ছে। আপনার এই পয়েন্ট থেকে আপনার কাছে একটা বিষয় জানতে চাই। ডোনাল্ড ট্রাম্পের বা নেতানিয়াহুর এখন পর্যন্ত হামাসের বিষয়ে যতগুলো সিদ্ধান্ত তারা দিয়েছেন, যতবার কথা বলেছেন, তাদের সবচেয়ে বড় দাবি হচ্ছে হামাসকে নিরস্ত্রীকরণ করা এবং ট্রাম্পের 20 দফা প্রস্তাবের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব হচ্ছে হামাসকে পুরোপুরি নিরস্ত্রীকরণ করতে হবে, অর্থাৎ তাদের অস্ত্র সমর্পণ করে একেবারেই আত্মসমর্পণের জায়গায় যেতে হবে এবং পরবর্তী যে প্রশাসন আসবে তারা হামাস যোদ্ধাদেরকে সুযোগ দেবেন, তারা চাইলে দেশের বাইরে চলে যেতে পারে, যে দেশে যেতে চায় তাদেরকে সেফ এক্সিট দেয়া হবে, আর যদি দেশে থাকতে চায় তাহলে অনেকটা মিলেমিশে থাকার মতো একটা সমঝোতার জায়গায় হামাসকে থাকতে হবে। এটি বরাবরই হামাস, এর আগেও এমন প্রস্তাব হামাসকে দেয়া হয়েছিল এবং তারা বরাবরই এই দাবিটিকে অস্বীকার করছে যে যতদিন পর্যন্ত ইসরায়েলের দখলদারিত্ব থাকবে ততদিন পর্যন্ত তারা অস্ত্র ত্যাগ করবে না। এবার আপনার সার্বিক পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে, পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যেতে পারে? হামাস কি শেষ পর্যন্ত এই দাবিতে রাজি হবে নাকি ট্রাম্পই নমনীয় হতে পারেন?
না, এক্ষেত্রে দেখেন যে যদি স্বাধীন প্যালেস্টাইন গঠন করার জন্য যদি মার্চ করে যে একটা স্বাধীন ভূখণ্ড হচ্ছে, প্যালেস্টাইন একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করছে, সেক্ষেত্রে কিন্তু হামাসের অ্যাপ্রোচিং এর মধ্যে আপনার সফটনেস পাবেন, যে হামাস কিন্তু সেক্ষেত্রে তার যে অস্ত্রনীতি থেকে বের হয়ে আসার সম্ভাবনা থাকবে। কিন্তু যদি আপনার স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার মধ্যে যদি ধরেন কোনো ধরনের সংশয় দেখে, হামাস কিন্তু এই নীতির থেকে বের হয়ে আসবে না এবং হামাসের অস্ত্র আত্মসমর্পণ করবে না। অর্থাৎ যে ইস্যুসটা আছে, সলভিং ইস্যু, দুইটা ইস্যুস এখানে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ফ্রি প্যালেস্টাইন বা ইন্ডিপেন্ডেন্ট প্যালেস্টাইন, আর একটা হচ্ছে যে ইসরায়েলকে আপনার হলো যে প্যালেস্টাইনের অধিকৃত ভূখণ্ড থেকে বের হয়ে ইসরায়েলকে ইসরায়েলের মতো থাকতে হবে এবং ইসরায়েল এখানে মিলিটারি অ্যাটাক পরবর্তী যাতে না করতে পারে এবং স্বাধীন একটি রাষ্ট্র যদি হতে পারে, সেক্ষেত্রে হামাস আপনার হলো ডিসআর্ম পলিসিতে আসতে পারে এবং হামাস আপনার অস্ত্র আত্মসমর্পণ করতে পারে। কিন্তু আনসলভিং ইস্যুস গুলো যদি সলভের দিকে না যায়, সেক্ষেত্রে হামাস অস্ত্র পরিত্যাগ করবে না বলে মনে করা হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর আনিসুর রহমান। টানা কয়েকদিনের বিক্ষোভে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের পরিস্থিতি এখনো থমথমে। এই স্থবিরতার কারণে সেখানকার প্রায় 40 লাখ মানুষ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আজাদ কাশ্মীর সরকার এক বিবৃতিতে বলেছে কর্তৃপক্ষ শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের স্থানীয় সরকার ও তৃণমূল ভিত্তিক আন্দোলনের দীর্ঘ 2 বছরের দ্বন্দ্বকে কেন্দ্র করে বর্তমান এই সংকট তৈরি হয়েছে। এই সময়ে আন্দোলনকারীরা একাধিকবার রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। আরও জানাচ্ছেন শারমিন শ্রাবণী। 2017 সালের আদমশুমারি অনুযায়ী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের জনসংখ্যা 40 লাখের বেশি। এখানকার প্রশাসন আংশিক স্বায়ত্তশাসিত, যার নিজস্ব প্রধানমন্ত্রী ও আইনসভা রয়েছে। বর্তমান অস্থিরতার মূল শিকড় 2023 সালের মে মাসে। তখন প্রথমবারের মতো বিদ্যুতের বিল বৃদ্ধির বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল। একই সঙ্গে ভর্তুকিপ্রাপ্ত গমের তীব্র ঘাটতি এবং ব্যাপক হারে আটা পাচারের অভিযোগও সামনে আসে। 2023 সালের আগস্ট নাগাদ এসব বিচ্ছিন্ন অভিযোগ একত্র হয়ে সংগঠিত প্রতিরোধে রূপ নেয়। ওই বছরের সেপ্টেম্বরে কয়েকশো কর্মী মুজাফফরাবাদে জড়ো হয়ে জেএএসি গঠন করেন। সেখানে অঞ্চলটির সব এলাকার প্রতিনিধিরা জড়ো হন। এই আন্দোলন বড় আকার ধারণ করে 2024 সালের মে মাসে। বিক্ষোভকারীরা মুজাফফরাবাদের দিকে দীর্ঘ মিছিল শুরু করলে সহিংস সংঘর্ষ হয়। এতে কমপক্ষে 5 জন নিহত হন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ গুরুত্বপূর্ণ দাবিগুলো মেনে নেওয়ার পরে শুধু সহিংস বিক্ষোভ শেষ হয়। তবে শান্তি বেশি দিন স্থায়ী হয়নি। চলতি বছরের আগস্টে জেএএসি ঘোষণা করেছে তারা নতুন করে আন্দোলন শুরু করবে। এবার তাদের প্রতিবাদ শুধু অর্থনৈতিক সংকটের মধ্যে সীমাবদ্ধ নেই, তা আরও বিস্তৃত হয়েছে। জেএএসির পক্ষ থেকে করা 38 দফা দাবির মধ্যে আছে বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান এবং প্রদেশের আইনসভা কাঠামোতে পরিবর্তন আনতে বড় অবকাঠামো প্রকল্প চালু করা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিটি হল ক্ষমতাসীন অভিজাতদের বিশেষ সুবিধা বিলুপ্ত করা। স্থানীয় প্রশাসন বলছে সরকার জেএএসির 38 দফা দাবির অধিকাংশ মেনে নিলেও আলোচনায় দুটি বিতর্কিত বিষয় এখনও মীমাংসা হয়নি। সেগুলো হলো ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে আসা শরণার্থীদের জন্য 12টি সংরক্ষিত আসন বিলোপ এবং ক্ষমতাসীন অভিজাতদের বিশেষ সুবিধা বাতিল করা। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সংবিধান ও নির্বাচনী সংস্কারের জন্য আইনসভায় প্রক্রিয়া প্রয়োজন, যা একদিনে সম্ভব নয়। শারমিন শ্রাবণী, 71। যুক্তরাষ্ট্র সরকারের শাটডাউন অবসানের প্রচেষ্টা আবারও সিনেটে ব্যর্থ হয়েছে। এরপর শিকাগো ট্রানজিট তহবিলের $2.1 বিলিয়ন জব্দ করেছে ট্রাম্প প্রশাসন। ফলে আরেকটি ডেমোক্রেটিক শহরের তহবিল স্থগিত করা হলো। শাটডাউনের তৃতীয় দিনে ডেমোক্রেটদের উপর চাপ বাড়ান ট্রাম্প, যাতে অচলাবস্থার অবসান ঘটে। সেই সাথে শাটডাউন শেষ করার রিপাবলিকান পরিকল্পনায় সমঝোতা করা যায়। ক্যাপিটল হিলে রিপাবলিকান তহবিল পরিকল্পনা এবং ডেমোক্রেটিক বিকল্প দুটোই প্রত্যাখ্যান করেছে সিনেট। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে হাজির হব দুপুর 1:30টায়। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।